শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনে। সাথে আছি দীপ্তি চৌধুরী। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্ট উত্তেজনা ও অনিশ্চয়তা কেটে যায় লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর। কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতেই নতুন করে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা তৈরি হয়েছে বিএনপিতে। বিএনপির পর্যবেক্ষণ, লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের দিক থেকে এখন পর্যন্ত কোনো বার্তা না দেওয়ায় এ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। গত 28 জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে আগে স্থানীয় সরকার নির্বাচন এবং পরে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানানো হয়। বিএনপি আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিপক্ষে। ওই সভার পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচনের দাবি তুলছেন তাদের একটা উদ্দেশ্য থাকতে পারে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন না হওয়া। দর্শক, এই বিষয়ে কথা বলতে চাই। আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন নিয়ে সংশয়। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাপুল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মাহমুদুর রহমান মান্না, অফকোর্স আপনাকে দিয়ে আমি শুরু করতে চাইবো। এবং ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ সেটা এখন বেশ আলোচনায় রয়েছে এবং এখানে বিশেষ করে ইসলামিক দলগুলোর, ইসলামপন্থী দলগুলোর পাশাপাশি এনসিপি যে তরুণদের দল সেটি যুক্ত হয়েছে। আমরা এবি পার্টিকে দেখেছি, নুরুল হক নূরের দলকে দেখেছি। সো সেই জায়গায় আপনারা কি আমন্ত্রণ পেয়েছিলেন? এটাকে আমন্ত্রণ বলবো কিনা তো আমি জানি না, তবে তাদের একজন নেতা আমাকে ওখানে যাওয়ার জন্য বলেছিলেন। এইটা আমি আপনাকে এই সভা শুরু হওয়ার আগে বলছিলাম না, এটা ঠিক আমন্ত্রণ এরকম না, আবার আমন্ত্রণ বলতেও পারে, যেতে তো বলেছে। এটা হচ্ছে অনুরোধ থেকে আরও বেশি উপরোধ চাইছিলেন তারা আমি যেন যাই। জাননি কেন? আমার অন্য কি কর্মসূচি ছিল সেই জন্য আমি আগে থেকে এদিকে ছিলাম, এই জন্য যাইনি। আর এখানে না গেলে ওই সমাবেশের কোনো সমস্যা হবে তা মনে করিনি। এটা দিয়ে কোনো নতুন করে পরাদেশের বোঝাবে বা এগুলো মনে করছি তারা। যদি আপনার কাজ না থাকতো তাহলে যেতেন? হয়তো যেতাম, কারণ তাদের অনুষ্ঠান আগে তো আমি গেছি। আচ্ছা, এবং এই মহাসমাবেশকে অন্য যে কোনো অনুষ্ঠানের থেকে অনেকখানি আলাদা মনে করেন না আপনি? এখন আপনি যেরকম করে উপস্থাপন করলেন তাতে মনে হচ্ছে যে এটা আলাদা গুরুত্ব পেল, কিন্তু ইসলামী আন্দোলন এরকম করেই বলে। আর একটা জিনিস কি, ধরেন কোনো একটা বিষয়কে বিতর্ক হিসেবে উপস্থাপন করা বা ধরেন মাঝপথে বিতর্ক হিসেবে উপস্থাপন করবার আগে আপনার ভাবার দরকার যে এটা যখন বাজারে এসছে আলোচনার টেবিলে তখন কার কি বক্তব্য ছিল। এখন ধরেন যে আগে স্থানীয় ভোটের কথা অনেকে বলেছেন, আগেই বলেছেন, জামাত বলেছে, তারপরে আপনি ইসলামী আন্দোলনও বলেছে, অন্যান্য পার্টিও বলেছে। এখন একটা চূড়ান্ত জায়গায় এসছে যখন বলা হচ্ছে যে জুলাই সনদ তৈরি করা হবে জুলাই মাসের মাঝামাঝি সময়, তার আগে ঐকমত্য হতে হবে। তার মানে হচ্ছে যে এর মধ্যে আপনার সংলাপটা কনক্লুড করতে হবে, তো চূড়ান্ত কথা বলবার একটা জায়গা। সেই সময় যদি এটা বলা হয় তাহলে এটা এখন সম্ভব কিনা সেই বিবেচনা থেকে হয়তো বিএনপি বা তার নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিল এই কথা। আমি মনে করি দুটোই বিবেচনা পেতে পারে। যেমন ধরেন পিআরের ব্যাপারে কিন্তু বেশিরভাগ দল একমত। আমরা নিজেরাও মনে করি যে পিআর হওয়া ভালো, কারণ ওটাতে সত্যিকার প্রতিনিধিত্বমূলক হয়। কিন্তু আমরা লোয়ার হাউসে পিআর চাচ্ছি না। আমরা লোয়ার হাউসে চাচ্ছি না কেন? এখন যদি আপনি পিআর চান তার মানে হচ্ছে এই সময়ের মধ্যে পুরো ভোটিং প্যাটার্ন বা সেটার ম্যানেজমেন্টটা আপনাকে নতুন করে বানাতে হবে। সেটা বানিয়ে কি ঘোষিত মানে প্রধান উপদেষ্টার ঘোষিত যেরকম যে ফেব্রুয়ারি মাঝামাঝি করবে সেটা পারা যাবে? আমি একটু সন্দেহের মতো আমরা মনে করি যে না, এটা বলবার দরকার নেই। কিন্তু আপার হাউসে আমরা পিআর চাই। এটা চাই এই জন্যে যে লোয়ার হাউস এবং আপার হাউসের মানে লোয়ার হাউস যে আপার হাউসে তাই এরকম দরকার নেই। যেরকম কেউ কেউ প্রস্তাব করছে কি যে লোয়ার হাউসে যে প্রপোর্শনে সিট পাবেন
সেই প্রপোর্শনে আপার হাউসে সিট হবে। তো একই জিনিস হলো না, এখানে 300 আসনে আপনি হয়তো ধরেন একটা দলের জন্য 100, তাহলে ওইখানে থেকে 3 দিয়ে ভাগ করে যেহেতু 100 সিট, কিন্তু রেপ্লিকা হয়ে গেল। এই কারণে আমরা এখানে বলছি যে না, এইখানে আগের মতো করা যাবে না, এখানে প্রতিনিধিত্বমূলক হোক। আর সেটা হলে পরে একটা ব্যালেন্স হবে, কারণ ওইখানে একটু ডিফারেন্ট টাইপের লোকজন থাকবেন, এটা প্রস্তাব করা হয়েছে। যখন আপনি পিআর বলবেন, তার মানে পার্টিগুলো নিজেদের লিস্ট দেবে যে আমরা এই মানুষকে এইখানে চাই। 100টা নামের লিস্ট আসলো, 3টা দলের এরকম নামের যখন লিস্ট দেবে, তখন আপনার কাছে একটা চয়েস আছে এই লিস্ট কোনটা ভালো, কোনটা কোয়ালিটি সম্পন্ন, মেবি আপনি তার পক্ষে যাবেন, হতে পারে। এই হিসেবে ওইটা ডিফারেন্ট কনস্ট্রাকশন হলে লোয়ার হাউস যা ইচ্ছা তাই করতে পারবে না। তারপরে লোয়ার হাউসে যার মেজরিটি, উনি ইচ্ছা করে কনস্টিটিউশন যখন তখন বদলে দিতে পারবেন, এখন তা হবে না। সো আমি একটুখানি বাউল ভাইয়ের কাছে জানতে চাই, আমি যদি ভুল না করি জনাব মাহমুদুর রহমান মান্না এই ইসলামী যে মহাসমাবেশ সেটাকে তেমন কোনো মানে আলাদাভাবে তাৎপর্যপূর্ণ মনে করছেন না, আপনারাও কি মনে করছেন না? কারণ এখানে দেখা যায় বাম দলগুলো ছাড়া বাকি মোটামুটি অনেকগুলো দল ছিল যারা এই বিষয়ে ঐক্যমত যে তারা স্থানীয় সরকার নির্বাচন চায় আগে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যেটা বিএনপি একেবারেই চায় না। আপনি কি এই মহাসমাবেশকে কোনো তাৎপর্য দেখছেন না নির্বাচন বিলম্বিত করার কিংবা নির্বাচন না করার? ধন্যবাদ। এমন একজন মানুষের পাশে বসেছে যাকে দেখে ছাত্র রাজনীতি করার স্পৃহা ছিল আমাদের। ছাত্র রাজনীতির পুরোধা মান্না ভাই খুব টেকনিক্যালি যেটা বলেছেন, ওনার কাজ ছিল, আসলে উনি গুরুত্ব দেননি। গুরুত্ব দিলে সেই অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ কাজটুকু উনি বাদ দিয়েই সেখানে যেতেন। উনি হয়তো মনে করেননি যে আমি যাওয়া না যাওয়ার মধ্যে তাদের কি ইফেক্ট হবে, কি ইম্প্যাক্ট হবে। যাই হোক, যে প্রশ্ন করেছেন বিএনপি কি মনে করে, বিএনপি একটা গণতান্ত্রিক দল। বিএনপি সবসময় যে কোনো রাজনৈতিক দলের যে কোনো কর্মসূচিকে শ্রদ্ধা করে, যে কোনো দাবিকে আমরা শ্রদ্ধার চোখে দেখি এবং আমরা মনে করি তাদের সে অধিকার আছে এবং তারা তাদের রাজনৈতিক যে এজেন্ডা তারা সেটা ঘোষণা করেছেন, এটা খুব স্বাভাবিক। তারা আরেকটা কথা বলেছেন, বিএনপি এটার সাথে পিআরের সাথে একমত নয়, এই জন্য বিএনপিকে দাওয়াত দেয়নি। এটাতে আমাদের কিছু যায় আসে না। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বা তাদেরও কিছু যায় আসে না, কারণ এক একটা দলের রাজনৈতিক কর্মসূচি, দৃষ্টিভঙ্গি, তার জনগণের প্রতি প্রতিশ্রুতি, তার গঠনতন্ত্র, তার দর্শন, তার দেশকে নিয়ে চিন্তাভাবনা এক এক রকমের হয়। কাজে ইসলামী দলগুলো যখন একসাথে হয়েছে, তারা তাদের গঠনতন্ত্র, তারা তাদের দর্শনটা তারা শুধু ইসলামিক দল না কিন্তু এখানে মার্কেটে ছেড়েছে। হ্যাঁ, এখানে এখন আপনি বলতে পারবেন যে গৌতমও তো এখানে গিয়েছেন, হিন্দুদের থেকে ওখানে ছিল, বৌদ্ধদের থেকেও ছিল, খ্রিস্টানদের ছিল, এনসিপি ছিল, গণঅধিকার। তো তারা হয়তো ভাবছেন এখানে যে হ্যাঁ তারা একটা এর সাথে একমত পোষণ করছেন। কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশে যখনই নির্বাচন হয়, সেই 111-এ দেখবেন কিংবা গতবারও দেখবেন, 24-এও দেখবেন, অনেক কিছু গজায় যায়। এবারও অনেকগুলো রাজনৈতিক দল আসছেই, কতগুলো আমি জানি না, 42 না 62 না 72 আমি জানি না, কিন্তু হয়েই যাচ্ছে প্রত্যেক দিনই। এখন সবাই মিলে একত্র হয়ে যদি 82 জন মিলে বলে, 82 জন যদি বলে যে আমরা এটা চাই, এখন বিএনপি একা যদি বলে আমরা এটা চাই না, তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কে ঠিক করবেন? এটা তো ঠিক করবেন জনগণ, তাই না? এখন যদি যুক্তির কথায় আসি, সেটা হচ্ছে এই যে আপার কক্ষ, নিম্ন কক্ষ। আমি যখন ভারতে ছিলাম তখন আমি ভাবতাম ভারতের সমাজের সব বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখে, সেখানে খেলোয়াড় বলেন, আইনজীবী বলেন, প্রখ্যাত সাংবাদিক বলেন, কিংবা সাবেক বিচারপতি বলেন, সমাজের যারা প্রতিষ্ঠিত কিংবা যারা বিদেশে সুনামধন্য কোনো মানুষ, যারা পৃথিবীতে নতুন কিছু সৃষ্টি করেছেন, এই সব মানুষদেরকে তারা আপার কক্ষে নিয়ে আসেন
এটা দেখেছি, তখন ভাবতাম যে আমাদের কখন হবে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে এটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কনসেপ্টটা সবার আগে দেশে নিয়ে এসেছেন। তো কাজে আমরা বলছি কি যে নির্বাচনের যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে আমাদের মানুষরা নির্বাচনে ভোট দিয়ে অভ্যস্ত, আমাদের মানুষরা কিন্তু ওই আঙ্গুল টিপে মেশিনে ভোট দিয়ে অভ্যস্ত করতে পারেনি গত সরকার। আমরা কিন্তু ওই কাগজে সিল দেওয়াতেই মজাটা পাই। কাজেই আমরা যখন ভোট দিব, এই ভোটের যে সিস্টেমে মানুষ বড় হয়ে উঠেছে, এই দেশের কৃষ্টি কালচারের সাথে যারা খাপ খেয়ে আসছে যে না আমি এইভাবেই ভোট দিব, সেই ভোটিং পদ্ধতিটা কি হয়, দল একজনকে নমিনেট করে, সেই দলের যে ব্যক্তি থাকেন দুটার সমন্বয়ে কিন্তু মানুষ ভোট দেন। এখন বিএনপি যদি একটা ডাকাতকে দেয়, প্রখ্যাত ডাকাতকে দিল, কিংবা প্রখ্যাত ওই যে কি ফাঁসির যারা দেয় জল্লাদকে দিল, মানুষ কি তাকে কুখ্যাত জল্লাদকে দিল, তাদেরকে কি মানুষ ভোট দিবে? তো যেটা হয় সেটা হচ্ছে ব্যক্তি এবং দল দুটোর সমন্বয়ে মানুষ ভোট দেয়। এখন বলতে পারবেন যে তাহলে ব্যক্তিটাও ইম্পর্টেন্ট। এখন যখন পিআর পদ্ধতিতে আসবেন তখন তো মানুষ তো ব্যক্তির কারণেও ভোট পায় কিছু, তাহলে সেই ভোটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি কি করে স্বতন্ত্র প্রার্থীকে কি আপনি বাদ দিয়ে দিচ্ছেন? নাম্বার থ্রি হচ্ছে এই যে পিআর পদ্ধতি আপনি বলছেন, এই প্রপোর্শনেট বা এই বিষয়টা কি গ্রামের আমজনতারা জানে? বাংলাদেশের এই মুহূর্তে যে জিনিসটির দরকার সেটা হচ্ছে, দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন 27 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে গেছে, এবং এর মধ্যে শুধুমাত্র 27 লক্ষের মধ্যে 18 লক্ষ শুধু নারী। তো মানুষের এখন অর্থনীতির যে বিষয়টা, আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি খুব ভালো বোঝেন অর্থনীতি আমার চেয়েও বা আমজনতার চেয়ে। উনি এই অর্থনীতিটাকে তো ওনার সামালও দিতে হবে। ইনভেস্টমেন্ট নাই, আপনি ফরেন ইনভেস্টমেন্ট বাদ দেন, লোকাল ইনভেস্টমেন্টও নাই। তো গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, অনেক গার্মেন্টস। কোনো নতুন করে কোনো মেম্বারশিপের জন্য বিকেএমই বা বিজেএমইতে কেউ অ্যাপ্লাই করেনি গত 1 বছর। তো এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশে যেটা ইমিডিয়েট দরকার সেটা হচ্ছে নির্বাচন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবুল ভাই তার কথায় বলছিলেন, যে এখান থেকে আমি পিক করলাম, সেটা হচ্ছে যে মানে কার কথা আসলে জয়ী হবে বা কার কথা রাখা হবে সেটা কিভাবে আসলে ঠিক হবে। কারণ এতগুলো দল যখন বলেন, বাবুল ভাই বলছিলেন যে সেই দলগুলো তো নতুন দলও হতে পারে, সেই দলগুলোর একদম কম সাপোর্টারও থাকতে পারে, কিন্তু ধরেন 80টা দল একমত হয়ে বললো তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান এবং স্থানীয় সরকার নির্বাচন আগে চান। আর বিএনপি ধরেন একটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল, এবং তারা চাইছেন না যে পিআর পদ্ধতিও চাইছেন না, তারা স্থানীয় সরকার নির্বাচনও আগে চাইছেন না। কোনটা ঠিক হবে সেটা নিয়ে কি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কিংবা বিতর্ক তৈরি হওয়ার কোনো জায়গা আছে? যে এখানে যুক্তিটাকে আপনার প্রাধান্য দিতে হবে, সেটার প্র্যাকটিক্যালিটি মানে আপনার বাস্তবিক প্রায়োগিক মানে সম্ভাবনা বা বাস্তবতা আসলে কতখানি সেটা দেখতে হবে। আর থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিসাইড করবে কি আলটিমেটলি যারা ক্ষমতা আছে তারা। তো যেমন অনেকেই অনেক রকম বলেছেন, কিন্তু তারপরেও লন্ডন বৈঠক হয়েছে এবং সেইখানে নির্বাচন কবে নাগাদ হতে পারে তার একটা টাইম ফ্রেম অ্যানাউন্স করেছেন প্রধান উপদেষ্টা। তো একটা পদ্ধতি না, উনি তো ওনার মতো করেছেন, বাকিরা তাদের কথা বলেছে, কিন্তু তারপর ওইটাই থাকছে। তার মানে আপনাকে ধরতে হবে যে এখন যদি মেজর প্লেয়ার বিএনপি হয়, আপনার পছন্দ হোক কিংবা না হোক, যারা নির্বাচনটা অনুষ্ঠান করবেন তারা ওই মেজর প্লেয়ারকে মেজর প্রায়োরিটি দেবেন। এটা হবেই, সারা পৃথিবীতে এরকম হয়। এইটা নিয়ে আপনি অসন্তোষ প্রকাশ করবেন, কথা বলতে পারবেন, কিন্তু খুব কাজ হবে না। হতে পারে যদি যুক্তি এরকম হয়, যেমন ধরেন এই যে বলছে না আগে স্থানীয় সরকার নির্বাচন, কতদিন সময় লাগবে? মিনিমাম 2 বছর লাগবে। তারপরে যে একটা বিরাট হট্টগোল হয়ে যাবে এটার মধ্যে। একটা ইলেকশন কমিশন যার কোনো সদস্যের কোনো জাতীয় নির্বাচন করবার এর আগে কোনো অভিজ্ঞতাই নাই, তাদের হাতে আপনি এত বড় একটা টেস্ট কেস তুলে দিচ্ছেন। যত বেশি গোলমাল স্থানীয় সরকার নির্বাচন হয়, অত বেশি হয়তো এমপি ইলেকশন বা জাতীয় নির্বাচনও হয় না। তাহলে এটা যারা বলছেন তারা তো নির্বাচন দেরিতে চাইছেন বলেই বলছেন নাকি? না, ওই কথা আমি বলবো কেন?
ওটা আমি বলতে চাইছি না, কারণ যদি এটা প্রথম থেকেই তারা বলে থাকে, ওটা আমি প্রথম আপনাকে বলেছি, সেগুলো একটা বিবেচনার বিষয় হতে পারে এবং উচিত ছিল যারা এটা হ্যান্ডেল করছেন সরকারের পক্ষ থেকে আগে থেকেই উভয় পক্ষের মধ্যে একটা ডিসকোর্স তৈরি করা, একটা ইন্টারাকশন করা, পরস্পরকে বোঝা বা বোঝানো। সেই কাজটা তো হয়নি। অতএব যে জায়গায় ছিল সেখানেই আছে, সেরকম করেই বলছে। কিন্তু এখন আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি বলেন, এই বছর কেন, সামনের বছরও জাতীয় সংসদ নির্বাচন হতে পারবে না। যেরকম করে বাবুল সাহেব বললেন, আমাদের ইকোনমির অবস্থা তো খুব ভালো না। আপনি যদি নতুন করে এটা চাঙ্গা করতে চান তাহলে একটা ইলেকশন লাগবে। ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, সবাই তো জাতীয় নির্বাচনের কথা বলছে এবং একটা কনফিডেন্সের জায়গা তৈরি হোক সেটা চাচ্ছে। এই জায়গায় কি ঐক্যমতে আসা সহজ হবে আপনার মনে হয়? কারণ এই দলগুলো কিন্তু শুরু থেকেই পিআর এবং স্থানীয় সরকার নির্বাচন আগের কথা বলছে, আর বিএনপি একেবারেই এটার বিপক্ষে আছে। তাহলে কি এই জায়গায় ঐক্যমতের মাধ্যমে কোনো ধরনের সহিংসতা ছাড়া, কোনো ধরনের আন্দোলন ছাড়া আমরা একটা ঐক্যমতে এসে নির্বাচনটা করতে পারবো বলে মনে করছেন? হবেই না আমি তা বলবো না, হতে পারে। সম্ভাবনা কতটুকু? ইন বিটুইন থাকতে পারে। যেমন ধরেন 2 টার্ম বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, সবাই বলেছিল। বিএনপি ঘোরতর বিরুদ্ধে ছিল, তাদের যুক্তি ছিল একজন যদি হতে পারেন, দল যদি দেয় তাহলে হবে না কেন, কিন্তু বিএনপি তো মানল। এরকম করে ধরেন 70 অনুচ্ছেদ, সেটা যদি বিতর্ক ছিল, সেটা তো হলো। ওগুলোর চাইতে আগে স্থানীয় সরকার নির্বাচন করা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। এটা আলোচনা করে নিষ্পত্তি করা যেতেই পারে। বাবুল ভাই, একেবারে লন্ডন বৈঠকের পরে যেরকমভাবে আপনারা সকলেই খুশি হয়েছিলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে, বিগত কিছু দিনের কার্যক্রম, ঐকমত্য কমিশনের যে কার্যক্রম, তারপরে কি আপনারা সেই কনফিডেন্স পাচ্ছেন এখনো যে ফেব্রুয়ারিতেই হবে? দেখেন, বাংলাদেশের আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যদি ওই মানে শুধুই নির্বাচন নিয়েই যদি ভাবতেন, আমার মনে হয় না যে উনি শুধুই নির্বাচন নিয়েই বসে আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে দেশের সার্বভৌমত্ব, দেশের স্থিতিশীলতা, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সুব্যবস্থাপনা এবং নাগরিক যেন ভালো থাকে ওভারঅল, সেজন্যই আসলে আমরা মনে করি নির্বাচন খুব দ্রুত দরকার। উনি কতটা ছাড় দিয়েছেন দেখেন। প্রথম কথা হচ্ছে কি যে উনি কিন্তু 2001-এ তো পার্লামেন্ট মেম্বার হতে পারতেন, মন্ত্রীও হতে পারতেন, উনি কিন্তু হন নাই। উনি দলের কাজ করেছেন, রাজনীতিটা শিখেছেন, সেই সদস্য থেকে উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। কেউ কেউ বলেন পারিবারিক হিসেবে, আমি বলি উনি রাজনৈতিক প্র্যাকটিস করে অবশ্যই পারিবারিক। তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, ম্যাডাম খালেদা জিয়ার সন্তান, এটার একটা অবশ্যই বাংলাদেশে এটার প্রভাব আছে। সেই সাথে বলতে চাই যে উনি কিন্তু অনেক জিনিসে কম্প্রোমাইজ করছেন। একটা উনি বললেন ডিসেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি এক মিষ্টি সরকার কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। সম্মান রেখেই উনি বলেছেন ঠিক আছে আমরা তাহলে ফেব্রুয়ারিতেই আসি। দিনক্ষণ ঠিক হয়নি, কেউ কেউ বলছেন 12ই ফেব্রুয়ারি, কিন্তু ডেট কোনো পক্ষই বলেননি। তারপর উনি কি করলেন, এই যে সংস্কার প্রশ্নে যে পরপর 2 বারের প্রধানমন্ত্রিত্ব নিয়ে উনি কিন্তু মেনে নিলেন 10 বছর। আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই, কিংবা এই মুহূর্তে সার্ভে বা মানুষের যেটা বিএনপি 1 বার বা 2 বার, ডক্টর জাহিদ তো বলেন যে 3 বার ক্ষমতায় আসবেন, আমি ধরেই নিলাম 2 বার বা 3 বার আসলেন যে, এবং সেখানে বিএনপির ফ্রন্টলাইনারকে জনাব তারেক রহমান। তো উনি নিজেই জেনে শুনে উনি হতে পারবেন না এরকম একটা আইনে কিন্তু উনি একমত হয়েছেন। পিআর নিয়ে যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই একটা কমপ্লেক্স বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে যেটা মান্না ভাই বললেন যে অবকাঠামোর যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু খুবই একটা কমপ্লেক্স সিস্টেম, আমরা সেটার জন্য তৈরিও না। আর সেটা আমাদের ভোটের
সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। আচ্ছা, অনেকেই মনে করেন বিশেষজ্ঞরা যে পিআর পদ্ধতি হলে সবচেয়ে বেশি লাভবান হবে হচ্ছে জামায়াতে ইসলাম, বাংলাদেশের জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ছাড়া বাংলার মানুষ কোনো নির্বাচন গ্রহণ করবে না। এখন বাংলার মানুষ মানে তো হচ্ছে দল প্রত্যেকের কাছেই, তাই আপনারা যদি বলেন কথাই যদি আসে, জামাত তো ভারতের সাথেও বন্ধুত্ব করলেন, এসেই 5ই আগস্টের পরেও বললেন। জামাত তো অনেক কিছুই বলেন, কি বন্ধুত্ব করেছেন। জামাতের ডাক্তার শফিক বলছিলেন না, ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে মান্না ভাই বলেছেন তো। ওকে, তো শোনেন, কাজে জামাতের বলাবলি বিষয় না, জামাতের লাভবানও বিষয় না, বিএনপির লাভবানও বিষয় না, বিষয় হচ্ছে জনগণ লাভবান কোথায় হবে। আমাদের দেশের একটা কালচার আছে কি, আমেরিকা এটা চাচ্ছে, ভারত এটা চাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন এটা চাচ্ছে, কেউ কেউ যুক্তি দেন যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, দেশের নির্ভরতা, অনেক কাহিনী বলেন। আমরা কেন এটা বলি না যে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে? সো এখানে জামাত যেটা চাচ্ছে লাভবান হবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, এমন বিষয়গুলো আসলে আমার মনে হয় না যে আমাদের আলোচনায় আসা উচিত। আমাদের আলোচনায় আসা উচিত মানুষ কি চাচ্ছে। তারা কি জোট করতে পারেন বলে আশঙ্কা করছেন আপনি? তারা জোট করতে, তারা ভালো বলতে পারবেন। বিএনপি করতে পারেন কিনা সেটা হয়তো আমি মন্তব্য করতে করবেন। হ্যাঁ, বিএনপি তো যে কারোর সাথে, উদারপন্থী দল তো বিএনপি, যে কারোর সময় মান্না ভাইরা বা সাকিব ভাইরা তারা তো একসাথে আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছেন, প্রোগ্রাম করেছেন। আমি তো কয়েকটা ইফতার পার্টিতে মান্না ভাইকে পেয়েছি, অনেক জায়গায় আমরা দেখেছি। আমরা তো একসাথেই আছি। প্রয়োজন ছিল, এখন তো মনে হয় না আপনার তাদেরকে প্রয়োজন আছে, কারণ আপনারা অনেক প্রয়োজনের বিষয় না। এখন কিন্তু একটা জিনিস আমি মনে করি, সবাই কিন্তু আমরা ফ্যাসিস্ট রিজনের বিরুদ্ধেই। এখন মতের পার্থক্য না থাকলে তো এক দেশ এক নেতা এক দল হয়ে গেল, তাহলে তো আমরাও নর্থ কোরিয়া হয়ে যাব। সো বিষয়টা কিভাবে আপনি যাচাই করবেন? যাচাই করার উপায়টাই হচ্ছে যে ভীষণগুলো, যে দর্শনগুলো বিভিন্ন রাজনৈতিক দল থ্রো করছে, এইটা জনগণ কিভাবে অ্যাকসেপ্ট করছে সেটার তো একটা প্রমাণই হচ্ছে নির্বাচন। সো লেট দেম ডু দ্যাট, লেট দ্য পিপল টেক দ্য ডিসিশন। ওকে, সো এই জন্যই আমরা বলছি নির্বাচন। এবং আমাদের আরেকটা কথা বলে শেষ করি, অনেকে একটা শব্দ ইউজ করে, বিএনপি মিটিং এর পর খুব খুশি অবস্থায়। দেখুন, এখানে খুশি অখুশি অবস্থার কিছু নাই। হ্যাঁ, তৃণমূলের কিছু লোকেরা মনে করতে পারে জনাব তারেক রহমান দীর্ঘদিন এই ফ্যাসিস্টিজমের অত্যাচারের জুলুমের শিকার, উনি বাইরে, সেক্ষেত্রে নোবেল লরেট ইউনূস সাহেব ওখানে গেছেন, তার সাথে মিটিং হয়েছে, এটা আমরা খুশি। কিন্তু তার মানে এই না যে আমরা, এটা তো হবে মিটিংটা, এটা তো স্বাভাবিক, একটা বড় দলের যিনি নেতা তার সাথে মিটিং হয়েছে। এখানে তো খুশি অখুশির অন্য কোনো কিছু দেখছি না। গতকাল কিন্তু বলেছেন এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। মাহমুদুর রহমান মান্না, আপনিও কি মনে করেন এটা খুবই স্বাভাবিক? না, একদম খুব স্বাভাবিক বলবো না আমি, কিন্তু নিশ্চয়ই প্রয়োজন পড়েছিল, তাই গেছেন। কাদের? সরকারের না বিএনপি না দেশের? না, গেছেন তো প্রফেসর ইউনূস। সরকারের প্রয়োজন পড়েছে? তাহলে সরকারের প্রয়োজন পড়েছে। কেমন? তারা মনে করেছে যে যখন এরকম অবস্থা দাঁড়িয়ে গেল, বিএনপি বললো যে না, আমরা কোনোভাবেই ডিসেম্বরে হতে দেবো না, আর উনি বলে ফেললেন যে একটা দলই মাত্র বিরোধিতা করছে। এখন হয়তো দেখেছে যে একটা দলের বিরোধিতাই তারা সামাল দিতে পারছেন না, সেই জন্য গেছেন। এই জন্য বলছি চাপে তো বটে, এটা চাপ নয়। এই জন্য বলছি যে বিএনপির মহাসচিব আগেই ঘোষণা দিয়েছেন যে প্রফেসর ইউনূস এই মিটিং চেয়েছেন, উনি যাচ্ছেন। এবং দেখা গেল যে লন্ডনে ওনার অন্য কোনো এজেন্ডা ছিল, এরকম না, ইম্পর্টেন্ট কোনো এজেন্ডা ছিল না। তাই আমি ধরে নিচ্ছি যে উনি গেছেন, তিনি প্রয়োজন বোধ করেছেন, সেই জন্য গেছেন। আমি কিন্তু যাওয়াটা ঠিক মনে করছি, আমি মনে করছি যাওয়াটা উচিত ছিল। এতে যে কেউ ছোটো হয়েছে বড় হয়েছে এরকম করে না দেখা ভালো। নিশ্চিতভাবে বিএনপি এখানে গেইন বেশি করেছে, পলিটিক্সে তো সেটা আছে, কিন্তু ছোট বড় হবার বিষয় নাই। কারণ প্রফেসর ইউনূস এই কারণে ব্যাপক সমালোচিত হননি, তাকে কেউ একটা ছোট মানুষ বলেনি, তাকে কেউ বলেনি যে তারেক জিয়াই তাকে ডমিনেট করেছে। কিন্তু রাজনৈতিক সমালোচনার তো শিকার হয়েছেন। কেন একটা দেশের সরকার প্রধান অন্য একটা দেশে গিয়ে একটা রাজনৈতিক দলের প্রধানের সাথে দেখা করবেন? অন্যান্য রাজনৈতিক দল তো কড়া সমালোচনা করেছেন। মানে ধরেন আমার কাছে যদি এটা আসতো না,
তাহলে আমি সম্ভবত আগে দেশে যতগুলো দল আছে তাদের সাথে কথা বলতাম। যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটা পাড়ি দেওয়া অসম্ভব হতে পারে। সো আমি এরকম সিদ্ধান্ত নিয়েছি, যাব আমি। তারপরে যেতে ফিরে এসে আবার তাদের সাথে কথা বলতেন। তাহলে তো এই যে একা একা কেন তাদের সাথে সিদ্ধান্ত নিলেন এত বড়, এবং ওইখান থেকে যুগপৎ তিনি বিবৃতি দিয়েছেন। মাহমুদুর রহমান মান্না, একটা ন্যারেটিভ খুব চলে যে এই আন্দোলন আসলে নির্বাচনের জন্য শুধু আন্দোলন হয়নি, কিন্তু গত 15 বছরের যে আন্দোলন সেটার একটা মূল দাবি তো ছিল একটা সুষ্ঠু নির্বাচন এবং জনগণের মতামতের বহিঃপ্রকাশ ঘটা। তাহলে কি আসলে পক্ষান্তরে নির্বাচনী একটা অন্যতম মূল ইস্যু ছিল না এই জুলাই আগস্ট অভ্যুত্থানে? অবশ্যই ছিল, কিন্তু আপনি প্রথম কিরকম বলেছেন জানেন, এরকম বলেছেন যে নির্বাচনই এখানকার দাবি ছিল। শুধু একটা দাবিতে তো আন্দোলন হয় না, নির্বাচনের সাথে অনুষঙ্গ হিসেবে অন্য জিনিস আসে। নির্বাচনের সাথে মৌলিক অধিকার আসে, মানবিক অধিকার আসে, লুটপাটের বিষয় আসে, অনেকগুলো আসে। তার মধ্যে কোনটা মেইন সেটা যদি বলা হয় তাহলে ডেফিনেটলি ইলেকশন ওটাই মেইন। এবং এখন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্রে আপনি প্রবেশ করতে চাইলে নির্বাচনটাই মেইন। ওকে, আমার মনে হয় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ফজলুদ্দিন বাবুল, আপনাকে দিয়েই শেষ করি, যেহেতু আপনি অন্যতম বড় রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আসলে যাদের সংশয় নিয়েই আসলে আজকে কথা বলছিলাম আমরা। তো আপনার কি মনে হয় আসলে যে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইলেকশন কমিশন যথেষ্ট উদ্যমী বা এই সরকার কাজ শেষ করে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দিতে পারবেন? কারণ ঐক্যমত্য কমিশন এখনো কথা বলছেন এবং কবে আসলে তাদের কথা শেষ হয়ে একটা সমাধানে যাবে এখনো আসলে আমরা বুঝতে পারছি না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার দল কি মনে করে, আপনি কি মনে করেন? ঐক্যমত্য কমিশন তো প্রায় 90% একমত হয়ে গেছে অধিকাংশ বিষয়ে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়নি। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়নি, এটাও আমি সেটা অনেক না, অল্প কয়েকটা। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে এই সংস্কার আর ওই জুলাই সনদ নিয়ে যেসব কথা হচ্ছে, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংস্কার আর জুলাই সনদ তো একই জিনিস অলমোস্ট। মান্না ভাই আরো ভালো বলতে পারবে, এটা আমার তো একই জিনিসই, এটা নিয়ে এই ঘুরপাক খাচ্ছে। আমার মনে হয় এটা একটা সলিউশনে চলে আসবেন। আলী রিয়াজ সাহেব আজকেও বলেছেন যে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে এটা আমরা সর্ট আউট করে ফেলবো। সো ইটস অনলি 15 days মোর। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন যে নির্বাচন কি করতে পারবেন কিনা। দেখুন, বিচারপতি শাহাবুদ্দিন কিন্তু 3 মাসের মধ্যে করে ফেলেছেন, এরপরেও আমরা 96-ও তাই দেখেছি। সো একটা সরকার চাইলে এটা 2-3 মাসের মধ্যে এনাফ শেষ করে ফেলতে পারবেন, এটার কোনো বিষয়। তারপরও নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার, উনি গতকালকেই বলেছেন যে আজকে পত্রপত্রিকায় এসছেন, উনি ফুল গিয়ারে কাজ চালিয়ে যাচ্ছেন। সো আমরা আশাবাদী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমনও হতে পারে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, আগেও হয়ে যেতে পারে। মাহমুদুর রহমান মান্না, শেষ কথা কিছু বলবেন নাকি? না, আমি জানি না জানুয়ারিতে হতে পারে কিনা, সম্ভব এটা আমি মনে করি, হতে পারে কিনা তার উপর আমার কোনো বক্তব্য নেই। ওকে, অনেক ধন্যবাদ আপনারা দুজনকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। নির্বাচন কবে হবে সেটা নিয়ে নিশ্চয়তা যাই থাকুক, তবে রাজনৈতিক দলগুলো যে জোরে সোরে তাদের প্রস্তুতি চালাচ্ছে নির্বাচনের জন্য, সেটাও একটা আশার কথা। কারণ আমরা চাই যে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং তাদের মতামতকে সাথে নিয়ে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলো দেশ গড়ার কাজ করুক, এবং সেই প্রত্যাশাটি সকলের কাছে রেখে আজকে আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।